ওয়ারেন বাফেটের যে সম্পদ তার পেছনে সবচেয়ে যদি বেশি ক্রেডিট দিতে হয় সেটা হচ্ছে সময়কে। সম্পদ অর্জন করা এবং সেই সম্পদটা মেনটেন করা এবং একটা ধনী অবস্থা বজায় রাখা এটা আলাদা ধরনের স্কিল। আপনি আপনার ইনভেস্টমেন্টের জগতে অর্ধেক পরিমাণ ভুল থাকার পরেও বাকি অর্ধেক পরিমাণ সঠিক যদি থাকেন তাহলে আপনি বিপুল পরিমাণ সাকসেসফুল হতে পারেন। নলেজ এখন আর অতটা রিলায়েবল অ্যাসেট না। আজকে আমরা মর্গান হাউসেলের লেখা সাইকোলজি অফ মানি বইটা থেকে সেরা 6টা লেসন নিয়ে আলোচনা করব যেগুলো আপনার চিন্তা ভাবনায় বদলে দিবে। এর আগে আমি এই বইটার পুরো রিভিউ করেছিলাম। এই বইটার টোটাল 18টা লেসনের মধ্য থেকে আমি 15টা লেসন কভার করেছিলাম। আপনাদের যদি কারো এই পুরো ভিডিওটা দেখার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিওর শেষে লিঙ্ক দেওয়া থাকবে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এদিকেও লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা সেরা 6টা লেসন জেনে নেই এবং আমাদের বাস্তব জীবনে ব্যবহার করে উপকৃত হই। এখানে মূলত আমরা একটু আউটলায়ার কেসগুলো নিয়ে আলোচনা করতে পারি। আউটলায়ার কেস মানে হচ্ছে যেগুলো খুব ব্যতিক্রম। চাইলে কি কেউ মিলিয়নার বা বিলিয়নার হয়ে যেতে পারে অনেক চেষ্টা করে, আমাদের বাস্তবতা বলে বিষয়টা আসলে আমাদের সম্পূর্ণ কন্ট্রোলে নেই। আপনি একটা ভালো লেভেল পর্যন্ত যেতে পারবেন সম্পূর্ণ আপনার হার্ডওয়ার্ক এবং ম্যানেজমেন্টের দক্ষতা দিয়ে, কিন্তু আপনি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না আপনি একজন বিলিয়নার হতে পারবেন। এত বছর পর্যন্ত আপনি চেষ্টা করবেন, এরপর আপনি মিলিয়নার বা বিলিয়নার হয়ে যাবেন, কারণ ওগুলো খুব এক্সট্রিম সাকসেস। আচ্ছা, আমরা এক্ষেত্রে বিল গেটসের একটা উদাহরণ নিতে পারি। 1968 সালে বিল গেটস যে হাই স্কুলে পড়তো তার নাম ছিল লেকসাইড হাই স্কুল। সেই স্কুলটাতে 300 জন স্টুডেন্টের কাছে কম্পিউটার অ্যাক্সেস ছিল, তাদের মধ্যে একজন ছিলেন বিল গেটস। পরবর্তীতে বিল গেটস মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন এবং বিলিয়নার হিসেবে পরিচিত হন এবং টানা 20 থেকে 21 বছর পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন। এখন বিল গেটসের এই যে স্কুলে কম্পিউটার থাকা এটা তাকে একটা প্রিভিলেজ দিয়েছিল। তাদের ওই স্কুলে যে 300 জন স্টুডেন্ট ছিল তারা ছাড়া সারা পৃথিবীর আর কোনো হাই স্কুলের স্টুডেন্টের কাছে ওই অ্যাক্সেসটা ছিল না। দ্যাট মিনস শুরুতেই বিল গেটস একজন প্রিভিলেজ পার্সন ছিল এবং ধাপে ধাপে পরবর্তীতে তার কেরিয়ারে যত ধরনের ইউ টার্ন রিলেটেড ব্যাপার স্যাপার চলে এসেছিল, তার কেরিয়ার চেঞ্জ করে দিয়েছিল। ওইখানে কোনো না কোনো জায়গায় সে বিভিন্ন রকম লাকের মুখোমুখি হয়েছিল। এখন চিন্তা করুন, একজন মানুষ এই লাকগুলোর যদি মুখোমুখি না হয় তার যে কেরিয়ারের ডিরেকশনটা আছে সেটা কি আসলে ওরকম হতো না। অর্থাৎ অনেক কিছুই রয়েছে বিল গেটসের কেরিয়ারের মাঝামাঝিতে যেগুলো আসলে বিল গেটস নিজে নির্ধারণ করেনি, সেগুলো সে ফেস করেছে। সেজন্য আমরা যখন এক্সট্রিম সাকসেস বা এক্সট্রিম ডাউনফল নিয়ে আলোচনা করব, কখনো ওই ব্যক্তির উপর সম্পূর্ণ ক্রেডিট বা তার উপর সম্পূর্ণ দোষটা দেওয়া উচিত নয়। আপনি টাকার জন্য কতটুকু পর্যন্ত যেতে পারেন, টাকার জন্য এফোর্ট দেওয়া কতটুকু পর্যন্ত যুক্তিসঙ্গত? আপনি কি টাকার জন্য ফ্যামিলি কিংবা বন্ধুবান্ধব কিংবা আপনার কোয়ালিটি টাইম নষ্ট করতে চান বা অতটুকু পর্যন্ত আপনি যেতে চান? তো লেখক এখানে বলেছেন কিছু কিছু মানুষ আছে আমাদের সমাজে যারা আসলে টাকার জন্য অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে। যেমন রজত গুপ্তা, তার একটাই ড্রিম ছিল সে হচ্ছে বিলিয়নার হবে, কিন্তু সে অলরেডি ইকোনমিক সেক্টরে অনেক সেটেলড একজন মানুষ। সে অনেক বড় বড় কোম্পানির ডিরেক্টিং ম্যানেজার হিসাবে ছিল, কিন্তু তার একটাই ইচ্ছা ছিল সে মিলিয়নার থেকে যাতে বিলিয়নার হতে পারে, আর সেই জন্য সে শেয়ার মার্কেটে একটা কালোবাজারি করেছিল, যার কারণে তাকে পরবর্তীতে জেলে যেতে হয়েছিল। এখানে এসে লেখক বলতে চেয়েছেন ওই টাকাটার জন্য আপনার কখনোই বাড়াবাড়ি করা উচিত না, যে টাকাটা আপনার ভ্যালুয়েবল টাইম, আপনার ফ্যামিলি, আপনার ভালো বন্ধুত্ব, আপনার কোয়ালিটি টাইম নষ্ট করে ফেলতে পারে। সেই ততটুকু দিকে আমাদের লিমিটটা টানা উচিত। টাকা পয়সার জগতে ভালো করার অন্যতম একটা ব্যাপার হচ্ছে ধৈর্য ধরা এবং যে কোনো কিছুকে গ্রো করার জন্য একটা সময় দেওয়া। কিন্তু এই জিনিসটা আমরা সবাই জানি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই জিনিসটাতেই আমাদের সবার মোটামুটি ঘাপলা থাকে, বেশিরভাগ মানুষেরই। কারণ ধৈর্য জিনিসটা আমাদের মেন্টালিটির সাথে কানেক্টেড। এটা চাইলেই আমরা কন্ট্রোল করতে পারি না। আমাদের ইনবিল্ট যে নেচার আছে সেই নেচার থেকে আমরা মূলত বিহেভটা করে থাকি। মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই শর্ট টার্ম যে গেইনটা আছে সেই গেইনটার দিকে চলে যায়, যার কারণে আপনি যদি একটা 1x বেট বা এরকম যে কোনো একটা জুয়া খেলার দিকে যদি কোনো রকম প্রমোশন চালান, ওইখানে অনেক মানুষ পেয়ে যাবেন। তার চেয়ে আপনি যদি বলেন এখানে একটা হার্ড স্কিল আছে, যে স্কিলটা ডেভেলপ করে আপনি শিওর একটা ভালো কেরিয়ার দাঁড় করাতে পারবেন, ওইসব ক্ষেত্রে মানুষ অনেকে যাবে সঠিক, কিন্তু লেগে থাকতে চাইবে না, কারণ ওখানে একটা টাইম দরকার, পরিশ্রম দরকার। এক্ষেত্রে আমরা ওয়ারেন বাফেটের উদাহরণটা নিতে পারি। ওয়ারেন বাফেট হচ্ছেন এমন একজন যিনি তার 11 বছর বয়স থেকে ইনভেস্ট করে আসছেন এবং খুব ধৈর্য ধরে সময় দিয়ে যে কোনো কিছুকে গ্রো করতে দেওয়ার যে স্কিলটা সেটা তিনি অনেক ছোটোবেলা থেকেই অর্জন করেছিলেন। ওনার বেশিরভাগ সম্পত্তি ওনার কাছে এসেছে সেটা 60 বছরের পর। এই জন্য কোনো অ্যাসেটকে গ্রো করার জন্য সময় দেওয়া উচিত এবং এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে
প্যাশেন্স অর্থাৎ ধৈর্য বজায় রাখা। ওয়ারেন বাফেটের যে সম্পদ তার পেছনে সবচেয়ে যদি বেশি ক্রেডিট দিতে হয় সেটা হচ্ছে সময়কে। আপনি অনেক মানুষজনকে দেখবেন অনেক টাকা পয়সা উপার্জন করে, কিন্তু তারা কখনোই ধনী থাকতে পারে না কিংবা টাকা পয়সাগুলো ম্যানেজ করতে পারে না। কিন্তু অনেক মানুষের তুলনায় তারা বেশি উপার্জন করার পরেও এই সচ্ছলতাটা অর্জন করতে পারে না। সেজন্য লেখক বলেছেন সম্পদ অর্জন করা এবং সেই সম্পদটা মেনটেন করা এবং একটা ধনী অবস্থা বজায় রাখা এটা আলাদা ধরনের স্কিল। আপনি হয়তো রাতারাতি অনেক সম্পদ উপার্জন করতে পারেন, কিন্তু আপনার যদি বেসিক কিছু স্কিল না থাকে তাহলে আপনি সেই সম্পদ উপার্জন করতে যতক্ষণ লেগেছে তার চেয়ে অনেক তাড়াতাড়ি আপনি হারিয়ে ফেলতে পারেন। চ্যাপ্টার নাম্বার 6 হচ্ছে টেলস ইউ উইন। এটার টপিকটা হচ্ছে এরকম, আপনি আপনার ইনভেস্টমেন্টের জগতে কিংবা আপনি যে এফোর্ট দিচ্ছেন আপনার অ্যাসেট তৈরি করার জন্য বা সম্পদ অর্জনের জন্য, সেই পথটা থেকে আপনি সবসময় ভালো ডিসিশন নেবেন কিংবা সঠিক ডিসিশন নেবেন। সঠিক উত্তরটা হচ্ছে না। আপনার একটা ভালো পরিমাণ এফোর্ট এবং ইনভেস্টমেন্ট কোনো প্রকার রিটার্ন নাও দিতে পারে কিংবা আপনার এক্সপেকটেশন ফিল আপ নাও করতে পারে। এবং এটা যে শুধু আপনার আমার ক্ষেত্রে সঠিক এমন না, এটা গুগলের জন্য সঠিক, অনেক বড় বড় মানুষজনের জন্য সঠিক। গুগলের কথাটা যদি বলি, গুগল প্রায় 250টির বেশি সার্ভিস প্রোভাইড করে থাকে, কিন্তু আপনি কয়টার নাম জানেন? আমরা খুব কম প্রোডাক্টেরই নাম জানি, যেমন তাদের জিমেইল, গুগল সার্চ ইঞ্জিন, এরকম আরও অনেকগুলো প্রোডাক্ট আমরা প্রোডাক্টের নামে আমরা ভালো জানি, কিন্তু তাদের যেসব অন্যান্য সার্ভিসগুলো রয়েছে তার বেশিরভাগই হচ্ছে ফ্লপ। অর্থাৎ তারা প্রতিবারই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের আন্ডারে সেগুলো লঞ্চ করে থাকে এবং সেগুলো ফ্লপ করার সাথে সাথে তারা অন্য আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকে। এভাবে তারা তাদের এক্সপেরিমেন্টটা চালায়। তাহলে গুগল কীভাবে সারা পৃথিবীতে এরকম ডমিনেন্ট অবস্থায় থাকতে পারলো, তাদের এতগুলো ফ্লপ ইনভেস্টমেন্ট থাকার পরেও? কারণ আপনি আপনার ইনভেস্টমেন্টের জগতে অর্ধেক পরিমাণ ভুল থাকার পরেও বাকি অর্ধেক পরিমাণ সঠিক যদি থাকেন তাহলে আপনি বিপুল পরিমাণ সাকসেসফুল হতে পারেন। আপনার কখনোই এরকম চিন্তা থাকা উচিত না আপনি সবসময় 100% সঠিক হবেন। আপনার নিজেকে ভুল করার ক্ষেত্রে অ্যালাউ করতে হবে, কিন্তু আপনি যে সেক্টরগুলোতে সফল হবেন সেই সেক্টরগুলোর মধ্যে এমন কিছু অল্প 2-1টা সেক্টর পাওয়া যাবে যেগুলোই মূলত আপনার সকল যে লোকসান আছে সেগুলোকে সাস্টেন করে ফেলতে পারবে। গুগলের ক্ষেত্রে সেম কথাই, তাদের যে অল্প কিছু সাকসেসফুল প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো থেকে যেই রেভিনিউ তারা জেনারেট করে সেই টাকাটাই তারা খরচ করে হচ্ছে তাদের যে ফ্লপগুলো বা সামনের যে ফার্দার এক্সপেরিমেন্ট সেগুলোতে তারা খরচ করে। এর পাশাপাশি তারা একটা বিপুল পরিমাণ প্রফিটও করে থাকে। সেভিং মানি এটা কেন দরকার? আগে যখন মানুষজন কোনো একটা চাকরির জন্য কম্পিটিশন করতো তখন সেটা হতো এলাকা ভিত্তিক। ধরেন আপনি আপনার এলাকার সবচেয়ে ভালো একজন দক্ষ মানুষ, তো যখন কোনো একটা চাকরি ক্রিয়েট হতো বা চাকরিতে কোনো কর্মী লাগতো, সার্কুলার দিলে আপনি সহ এলাকার আরও কয়েকজন মানুষ মিলে সেখানে আপনারা অ্যাপ্লাই করলেন এবং আপনি যেহেতু একজন প্রতিভাবান মানুষ আপনি সেখানে চান্স পেয়ে গেলেন। তো আপনার কম্পিট করা লাগলো শুধু আপনার এলাকার মানুষজনের সাথে। কিন্তু বর্তমান যুগটা হচ্ছে হাইপার লোকাল। দ্যাট মিনস এখন আমরা ফিজিক্যালি যেখানে অবস্থান করি না কেন আমরা কিন্তু সারা পৃথিবীর সাথে কানেক্টেড। দেখা যাচ্ছে আপনি চট্টগ্রামে একটা জব সার্কুলার পেয়েছেন এবং সেখানে আপনি অ্যাপ্লাই করতে গেলেন, কিন্তু দেখা গেলো পুরো বাংলাদেশের 64 থেকে 65 জেলা সবগুলো থেকে মানুষজন অ্যাপ্লাই করা শুরু করেছে এবং দেশের সবচেয়ে মেধাবীরাই সেখানে আপনার সাথে কম্পিট করার জন্য চলে এসেছে। সেজন্য রাইটার এখানে বলেছেন নলেজ এখন আর অতটা রিলায়েবল অ্যাসেট না। গ্লোবালাইজেশন যেভাবে আমাদের মধ্যে সবার মধ্যে ছড়িয়ে পড়েছে, এই যুগে এসে আপনি আপনার নলেজ নিয়ে খুব বেশি রিলায়েবল থাকতে পারবেন না। টাকা সেভ করলে যেটা হবে, আপনার হয়তো পছন্দ না এমন চাকরির জন্য দৌড়াতে হবে না, আপনি একটু সময় পাবেন, আপনি আপনার গোলগুলো সেট করে নিতে পারবেন, আপনি চিন্তা ভাবনা করে আগাতে পারবেন। কিন্তু আপনার কাছে যদি টাকা না থাকে আপনি সব ধরনের চাকরির জন্যই দৌড়াবেন, আপনার কোনো পছন্দ অপছন্দ থাকবে না, আপনি এক প্রকার সাফোকেশন ফিল করবেন। আর এই সাফোকেশনটা থেকে বাঁচার জন্য এবং ভবিষ্যতের যে আনসার্টেনিটি, অনিশ্চয়তা, সেটাকে ফেস করার জন্য আপনার একটা টাকা জমানো উচিত এবং এই জমানোটা যত বেশি হবে ততটাই বেটার। আমার খুব পছন্দের একটা চ্যাপ্টার বলা যায়। এর কারণ হচ্ছে আপনি হয়তো কোনো একজন উচ্চপদস্থ কর্মকর্তার লাইফস্টাইল খেয়াল করলেন, তিনি প্রতিদিন দামি গাড়িতে করে চলাফেরা করেন এবং খুব দামি দামি পোশাক আশাক পরেন এবং আপনার মনে ধারণা হলো এই ধরনের, আমি তো ব্যবসায়ী মানুষ, এখন আমার এই ধরনের পোশাক আশাক নেই কেন বা এত গাড়ি নেই কেন? কিন্তু লেখক বলেছেন ওই সময়টাতে আপনি নিজেকে একটা প্রশ্ন করেন, উনি যে গেমটা খেলছেন আপনি কি সেই গেমটা খেলতেছেন? না, উনি যেই সেক্টরে আছেন সেই সেক্টরে গাড়ি, তার পোশাক আশাক, এগুলো অনেক বেশি ম্যাটার করে। এরকমও হতে পারে সে এগুলোর প্রতি অতটা সিরিয়াস না, কিন্তু তার জাস্ট চাকরির সুবাদে ওগুলো পড়া লাগতেছে, ওই স্ট্যাটাসটা মেনটেন করা লাগতেছে। সেজন্য লেখক এখানে বলেছেন যে কোনো মানুষকে উদাহরণ হিসাবে নিয়ে তার প্রত্যেকটা স্ট্যাটাস বা সিম্বলকে আপনি নিজের সাথে রিলেট করতে যাবেন না, কারণ
আপনি যে গেম খেলছেন আপনার যে টার্গেট সেই টার্গেটের সাথে তার টার্গেট নাও মিলতে পারে।